আসসালামু আলাইকুম। স্কিল ফ্লোরার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। পূর্ববর্তী লেকচারের জের ধরে আজকে আমরা আলোচনা করব মজুত পণ্য ব্যবস্থাপনা নিয়ে। নগদে আমরা কি দেখিয়েছিলাম যে কত কম সময়ে আমরা কাঁচামাল কিনে সেটা উৎপাদন করে বিক্রি করে টাকা আদায় করতে পারি এবং সেটার দ্বারা কত কম টাকা আমার হাতে রাখতে হবে প্রতিবার নগদ চক্র সম্পাদন করার জন্য সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব মজুত পণ্য ব্যবস্থাপনা নিয়ে। বিশেষ করে উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে মজুত পণ্য খুবই ভাইটাল, কারণ মজুত পণ্য মানে কি ইনভেন্টরি। সো এই যে আমরা গত ক্লাসে যে দেখেছিলাম নগদ ব্যবস্থাপনার ক্ষেত্রে যে আমরা বলেছি উৎপাদন সময়, এই যে উৎপাদন করতে গেলে আমার যে কাঁচামাল রাখতে হবে আম, বা ইনভেন্টরি যে স্টক করে রাখতে হবে, এখানেও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে যে নগদের ক্ষেত্রে যেমন আমরা কি বলেছি বেশি টাকা রাখাও খারাপ, কম টাকা রাখাও খারাপ। সেম জিনিস মজুত পণ্যের ক্ষেত্রে, তুমি এক্সেস পরিমাণ মজুত পণ্য রাখলে সেটা খারাপ। কেন খারাপ? কারণ তুমি যখন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত রাখবা, তখন যেটা হবে মার্কেটে ওই প্রোডাক্টের ডিমান্ড কমে যেতে পারে, তখন কাস্টমাররা না কিনতে পারে। এটা একটা লস হতে পারে তোমার অর্গানাইজেশনের। প্রোডাক্টগুলো নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ আম, তোমার এখন দরকার হলো 100টা প্রোডাক্ট, তুমি 1000টা এনে রাখছো। তো এই যে 900টা তুমি এক্সট্রা রাখছো, তুমি মনে করছো যে আমি আস্তে আস্তে বিক্রি করব, বাট থাকতে থাকতে প্রোডাক্টগুলো আসলে আস্তে আস্তে ড্যামেজ হয়ে যেতে থাকতে পারে। এটা একটা প্রবলেম। দেন হতে পারে তোমার গোডাউনে যে তুমি রেখে দিছো, এই রেখে দেওয়ার জন্য তো তোমার এক্সট্রা টাকা লস হচ্ছে। কেন লস হচ্ছে? কারণ তোমার দরকার ছিল 100টা প্রোডাক্ট, তুমি কিনে এনেছো 1000টা, তাহলে এই 900টা প্রোডাক্ট কেনার জন্য যে তোমার ক্যাশ গিয়েছে এটা একটা এক্সট্রা, এটা তুমি পরবর্তীতে করতে পারতা। প্লাস তুমি যে গোডাউনে রাখছো এটা তো মাগনা না, গোডাউনে রাখলে স্টোর করতে গেলে তোমাকে সেখানে কস্ট বিয়ার করতে হচ্ছে। সো এই যে কস্টগুলো ইনকার্ড হচ্ছে, এই কস্টগুলো আসলে অর্গানাইজেশনের ওভারঅল কস্টকে বাড়ায় দিতেছে, যেটা আমরা বলতে পারি যে প্রফিটটাকে আসলে কমিয়ে দিচ্ছে। আবার এটা তো আমি বললাম এক্সেস রাখার জন্য, মানে অতিরিক্ত রাখার জন্য। এখন যদি অপর্যাপ্ত হয় বা শর্টেজ করে, সেটা আবার খারাপ কেন? সেটাও খারাপ এই সেন্সে যে তোমার এখন দরকার 100টা, তুমি এনে রাখছো 80টা। সো তোমার যখন বিক্রি করা দরকার, কাস্টমার তোমার দোকানে এসে ঘুরে যাচ্ছে। রিমেম্বার, মার্কেটে কিন্তু মার্কেট বলতে আহ, একটা স্পেসিফিক প্লেসে যেখানে অনেকগুলা শপস থাকে, সেখানে যেটা হয় যে তুমি যদি ডিউ টাইমে কাস্টমারকে ওই প্রোডাক্টটা দিতে না পারো, কাস্টমার কিন্তু ওয়েট করবে না যে 15 দিন পরে আবার এসে তোমার কাছ থেকে নিয়ে যাবে। সে আরেকটা দোকানে যাবে, সে আরেকটা দোকানে পেলে তখন কিন্তু আর যেটা হবে, সে ফার্দার কিন্তু তোমার দোকানে আর আসবে না। কারণ সে ওই দোকানে পেয়ে গেছে, পরবর্তীতে যতবারই সে প্রোডাক্ট কিনতে যাবে ওই দোকানেই যাবে। সো শর্টেজ হইলে একটা কি হয়, তোমার কাস্টমার এসে ফেরত যাচ্ছে। সো এইটার কনসিকুয়েন্স অনেকগুলা, তোমার গুডউইল নষ্ট হচ্ছে, তোমার প্রফিট কমে যাচ্ছে। তো এই জন্য আমরা বলি কি যে অতিরিক্ত মজুদ রাখাও খারাপ, অপর্যাপ্ত মজুদ রাখাও খারাপ। তাহলে কত রাখবো? এই যে কত রাখবো কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের অ্যান্সারটাই হলো আমাদের এটা, যেটাকে আমরা বলি মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ, বা ইংলিশে বলা হয় ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। অর্থাৎ তোমাকে থিওরিতে এমন ভাবে ডেভেলপ করা হয়েছে, তোমাকে বলা হয়েছে যে ইউ শুড অর্ডার দ্যাট মাচ অফ, আই মিন দ্যাট মেনি প্রোডাক্টস, বা তুমি ততটুকু পরিমাণ প্রোডাক্ট অর্ডার দিবা যতটুকু অর্ডার দিলে তোমার এক্সেস ইনভেন্টরিও থাকবে না, মানে অতিরিক্ত মজুদও থাকবে না, আবার অপর্যাপ্ত বা শর্টেজও হবে না। এই পরিমাণ অর্ডারটার নামই হলো মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ। সো বলা হয়েছে যে তুমি যখন অর্ডার প্লেস করো, অর্ডার প্লেস করার আগে একটা ফর্মুলা আছে, এই ফর্মুলা দিয়ে তুমি আগে ক্যালকুলেট করে নিবা তোমার অর্গানাইজেশনের জন্য একবারে কতটুকু অর্ডার দেয়া দরকার। এটার ফর্মুলাটা হলো √2 multiplied by A multiplied by OC whole divided by CC। এখন A মানে কি? A মানে হলো annual order। annual মানে কি? বার্ষিক, A মানে হলো annual production বা বার্ষিক উৎপাদন, অর্থাৎ সারা বছরে তোমার টোটাল তুমি কত ইউনিট উৎপাদন করবা। OC, ও মানে হলো অর্ডারিং, সি মানে হলো কস্ট। সো এটাকে আমরা বলতে পারি একক প্রতি ফরমায়েশ ব্যয়। আচ্ছা, আগে একটু আমার বলতে হবে অর্ডারিং কস্টটা কি। ফরমায়েশ ব্যয় মানে হলো এই যে এখন তোমার প্রোডাক্টটা দরকার, তুমি কাঁচামাল অর্ডার দিচ্ছ বা তুমি ধরো প্রোডাক্টে অর্ডার দিচ্ছ, এই অর্ডারটার নাম হলো ফরমায়েশ। এখন তুমি অর্ডার দিলে, দেখা গেছে তোমার শোরুম আছে লেটস সে ধানমন্ডিতে, আর তোমার ফ্যাক্টরি আছে ধরো গাজীপুরে।
সো তুমি তো এখন যদি প্রোডাক্টটা অর্ডার দাও তোমার গাজীপুর থেকে তোমার শোরুমে এসে পৌঁছাইতে তো সময় লাগবে বা এখানে কিছু খরচ আছে। এই খরচটার নামই হলো আসলে ওসি বা ফরমায়েশ ব্যয়। অর্থাৎ আমরা সহজভাবে বলতে পারি ফরমায়েশ দেয়া থেকে শুরু করে তোমার গোডাউনে পৌঁছানো পর্যন্ত। গোডাউন মানে কি? গুদামে মানে পণ্য ফরমায়েশ দেয়া থেকে শুরু করে গুদামে পৌঁছানোর আগ পর্যন্ত যাবতীয় খরচ হলো ফরমায়েশ ব্যয়। তাহলে আমরা একটু ইজি করে বলতে পারি একটা টার্ম, ক্রয় পরিবহন। এটা আমি একটু পরে বলতেছি। ক্রয় পরিবহনটা আসলে তোমার কেন ফরমায়েশ ব্যয়। আচ্ছা আমি আগে একটু সিসিটা বলে নেই। সিসিটা হলো একক প্রতি বহন খরচ। তোমাদের এটা অবশ্য টার্মটা খুব ভালো লাগবে, সিসি, এটা আশা করি তোমরা ভুলবা না। বহন খরচটা কি? এখানে একটু মানে বাংলা ট্রান্সলেশনের কারণে তোমার কাছে একটু কনফিউশন অ্যারাইজ করতে পারে। আসলে ক্যারিং কস্ট, ক্যারি বলতে আমরা বুঝাই বহন করা, এই জন্যই প্রবলেমটা অ্যারাইজ করে। এখানে বহন বলতে আসলে বুঝায় না যে তোমার বহন করে আনতে কত খরচ। এখানে হইলো আমি ফার্স্টে কি বলছিলাম, ফরমায়েশ দেয়া থেকে শুরু করে গুদামে ঢোকার আগ পর্যন্ত ওইটা হইলো ফরমায়েশ ব্যয়। আর এই গুদামে ঢোকার পর থেকে বিক্রয়ের আগ পর্যন্ত যাবতীয় খরচটাই হইলো তোমার বহন খরচ। মানে গোডাউনে তুমি যে রাখলা, গোডাউনে যে স্টোর করলা, এই স্টোরেজ যে কস্টটা এটাকেই বলা হয় সিসি। এজন্য যখন তোমরা অ্যাডভান্স লেভেলে পড়তে যাবা তখন আসলে তারা সিসি বলতে বোঝায় আসলে ক্যারিং কস্ট না বুঝায়, তারা বলে স্টোরেজ কস্ট। মানে হলো আমি অর্ডার দিলাম, সে মনে করো পিকআপের মাধ্যমে পাঠাই দিল, প্রোডাক্টটা এসে আমার কাছে পৌঁছাইলো। এই গোডাউনে ঢোকার আগে এই যে খরচটা হইলো, এই জন্য এটাকে আমি বলছিলাম ক্রয় পরিবহন। এটা হইলো আমার ওসি বা ফরমায়েশ ব্যয়। আর সিসিটাকে গোডাউনে ঢোকার পর থেকে বিক্রয়ের আগ পর্যন্ত। এখন গোডাউনে ঢোকার পরে তুমি রাখলা, স্টোর করলা, বিক্রির সময় কি এখান থেকে আবার গোডাউন থেকে বিক্রয়ের প্লেসে যাইতে হবে না? এখানে যে যাচ্ছি আমি, এটাকে বলা হয় হইলো বিক্রয় পরিবহন। সো ক্রয় পরিবহন হইল ফরমায়েশ ব্যয়, বিক্রয় পরিবহন হইল বহন খরচ। তাহলে আরেকবার একটু ফর্মুলাটা খেয়াল রাখো, এই রুটটা কিন্তু হোল। হোল মানে হলো পুরাটার উপরে, অর্থাৎ 2a ও c তিনটার মাল্টিপ্লিকেটিভ ভ্যালুকে সিসি দিয়ে ডিভাইড করলে যে রেজাল্টটা আসে, হোলটার উপরে রুট হইলে সেটাকে বলা হয় মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ। ধরো কথার কথা মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ 1000 ইউনিট। মানে হলো আমি ক্যালকুলেট করে বের করলাম যে আমি যখনই অর্ডার প্লেস করব আমাকে মিনিমাম 1000 ইউনিট অর্ডার প্লেস করতে হবে, তাহলে আমার এক্সেস ইনভেন্টরিও থাকবে না, আবার ইনভেন্টরির শর্টেজও হবে না। এখন 2 নম্বরে আরেকটা ফর্মুলা আছে যেটা আমাদের খুব বেশি আসে। এই এই মজুত পণ্য ব্যবস্থাপনায় আবার সুবিধা হলো ফর্মুলা খুব বেশি নাই, বাট 2 নাম্বার যে ফর্মুলাটা, এই ফর্মুলাটার এক্সপ্লেনেশনটা একটু বড়। মোট ব্যয়, যেটাকে আমরা টিসি বলি, টিসি মানে হলো টোটাল কস্ট। আচ্ছা মোট ব্যয় বলতে কি বোঝানো হয়? দেখো টু তো টুই, এ মানে কি বার্ষিক উৎপাদন, এটার সাথে ব্যয়ের কিছু নাই। ওসি মানে কি ফরমায়েশ ব্যয়, এই যে আমি একটা ব্যয় পাইলাম। সিসি মানে কি বহন ব্যয় বা বহন খরচ, এই যে আমি আরেকটা ব্যয় পাইলাম। তাহলে আমি যদি সহজ ভাষায় বলি যে আমি যদি ফরমায়েশ ব্যয় আর বহন খরচটাকে যোগ করি তাইলে কিন্তু আমার মোট ব্যয়টা চলে আসে। এখন ওসি বলতে কি এখানে মোট বোঝানো হয়েছে না একক? একক ছিল, এককটা ওসি। তাহলে আমি যদি এটার সাথে টি দেই, মানে যদি আমি এটাকে টোটালটা বের করি, তাহলে আমার ওসিটি মানে মোট ফরমায়েশ ব্যয় বের হবে। আবার এই সিসি বলতে বোঝানো হয় একক, এটার নিচে যদি আমি টি দিয়ে দেই, মানে আমরা সাবস্ক্রিপ্ট বলি, সাবস্ক্রিপ্টে যদি আমরা টি দেই তাহলে এটা বোঝানো হয় টোটাল ক্যারিং কস্ট বা মোট বহন খরচ। এখন এটা আসবে কিভাবে? দেখো সূত্র অনেকে মুখস্থ করতে গিয়ে কনফিউজড হয়ে যায়, মুখস্থ করার দরকার নেই, তুমি লজিক্যালি আগাও। একক প্রতি ফরমায়েশ ব্যয়, তার মানে একবার যদি তুমি অর্ডার দাও তাহলে তোমার কত টাকা খরচ হয় সেটাকে বলা হয় একক প্রতি ফরমায়েশ ব্যয়। ধরো আমরা বের করলাম, ধরো আমি জাস্ট এখানে আমি কিন্তু ক্যালকুলেট করছি না, জাস্ট র্যান্ডমলি বলতেছি যে এ হইলো তোমার 10,000, ওসি হইলো ধরো কথার কথা 5 টাকা, তাহলে কত হইলো 5 টাকা, মানে প্রতিবার ফরমায়েশ দিলে তোমার 5 টাকা খরচ হয়। আর সিসিটা আমি আবার ম্যাথ করার সময় বলতেছি। তাহলে তোমার সারা বছর উৎপাদন লাগবে 10,000 আর প্রতিবার তুমি ফরমায়েশ দিলে তোমার খরচ লাগে 5 টাকা। আমার দেখো একবার ফরমায়েশ দিলে আমার লাগে 5 টাকা। তাহলে আমি যদি সামহাও বের করতে পারি যে এক বছরে আমি কতবার অর্ডার দিচ্ছি, তাহলে কিন্তু আমি আমার মোট খরচটা পেয়ে যাব।
ধরো আমি ক্যালকুলেট করে বের করলাম 1 বছরে আমি 10 বার অর্ডার দিচ্ছি, তাহলে আমার জন্য ইজি হয়ে গেল কেন, আমি কি জানি একবারে আমার খরচ লাগে 5 টাকা, তাহলে 10 বারে আমার খরচ লাগবে কত, 50 টাকা টোটাল বের হয়ে গেল। এই 10 বের করাটাই হলো আমার টাফ। তাহলে এটা আমি বের করব কিভাবে, দেখো খুবই ইজি। আমি আগে লিখি পরে এক্সপ্লেইন করি। এ ডিভাইডেড বাই ইওকিউ। কেন, এ মানে কি, বার্ষিক উৎপাদন, মানে সারা বছরে আমি উৎপাদন করব কত, 10,000 একক। আর আমি একবারে অর্ডার দিচ্ছি কত করে, 1,000। তাহলে যদি আমি একদম ধরে নিলাম তুমি একদমই কিছু বুঝো না, একবারে আমি দিচ্ছি 1,000, তাহলে 10,000 শেষ করতে গেলে আমাকে কয়বার অর্ডার দিতে হবে, 10 বার। এই 10 বারটা কিভাবে বের হয়েছে, কারণ তুমি মুখে মুখেই বলে ফেলতে পারতেছো, একবারে 1,000 হইলে 10 বারে 10,000। তাহলে দেখো এটাকে আমি সূত্রে নিলে কি বলতে পারি, 10,000 ডিভাইডেড বাই 1,000। এই যে 10,000 ডিভাইডেড বাই 1,000 করলে আমার রেজাল্ট কিন্তু বের হয়ে যায় 10। তাহলে আমি বুঝলাম যে সারা বছরে আমাকে অর্ডার দিতে হবে 10 বার। এটাকে অনেকে এই অংশটাকে তোমাদের বইয়ের ভাষায় বলা হবে বার্ষিক ফরমায়েশের সংখ্যা, মানে হাউ মেনি টাইমস তুমি অর্ডারটা প্লেস করেছো। তাহলে সারা বছরে আমি অর্ডার দিলাম 10 বার, আর ওসি আমার একবারে খরচ হয় কত, 5 টাকা। তাহলে একবারে যদি খরচ হয় 5 টাকা, আমি সারা বছরে 10 বার অর্ডার দিচ্ছি, সো এখানে আমার টোটাল খরচ হইতেছে 50 টাকা। এবার আসো সিসির ব্যাপারটা। সিসির ব্যাপারটাও খুবই ইজি। সেটা হলো সিসির ক্ষেত্রে আমরা এই সিসি বলতে বোঝানো হয় কি, বহন খরচ, মানে একক প্রতি। অর্থাৎ তুমি একবার অর্ডারে যে প্রোডাক্টগুলো আসলো এটা বহন করতে তোমার যে খরচ হয়। তাহলে এটাও সেম জিনিস, আমি কতগুলা প্রোডাক্ট অর্ডার দিচ্ছি, এখানে রিমেম্বার আমি কতবার না, কিন্তু এখানে ছিল কতবার আমি অর্ডার দিচ্ছি, এখানে আমি দেখতে যাব আমি কতগুলা প্রোডাক্ট আমার গোডাউনে রাখতেছি। কারণ একটা প্রোডাক্ট রাখতে আমার খরচ হয়, ধরো কথার কথা 2 টাকা। একটা প্রোডাক্ট রাখতে যদি আমার 2 টাকা খরচ হয়, তাহলে 10টা প্রোডাক্ট রাখতে আমার কত খরচ হবে, বা 20টা প্রোডাক্ট রাখতে আমার কত খরচ হবে, এটা যদি আমি ফাইন্ড আউট করি তাহলে আমি টোটাল খরচটা বের করতে পারবো। তো এখানে একটা প্রবলেম আছে, প্রবলেম হইলো কয়টা প্রোডাক্ট আমার গোডাউনে আছে এটা ক্যালকুলেট করা কিন্তু রিয়েলি টাফ। কেন, তুমি এখন 1,000 ইউনিট অর্ডার দিছো, অর্ডার দেওয়ার পরে তোমার শোরুমে তুমি পাঠাই দিছো 200, তাহলে তোমার গোডাউনে আছে কত, 800। আবার দেখা গেছে 2 দিন পরে এখানে আরো 100 অর্ডার দিলা, মানে 100 ইয়েতে শোরুমে নিয়ে গেলা, তাহলে এখানে হয়ে গেল 700। আবার এরপরে দেখা গেছে তুমি নতুন করে আরো মনে করো 500 তুমি শোরুমে নিয়ে গেলা, থাকলো 200। এখন তোমার মনে হইতেছে এখানে আবার শর্ট পড়া যেতে পারে, তুমি নতুন করে আবার কি করলা, এখানে 1,000 অর্ডার দিলা। সো দেখো এইটা তো কন্টিনিউয়াসলি উঠানামা করতেছে, অর্থাৎ এটা কিন্তু ফিক্স না যে আমার গোডাউনে একটা সার্টেন পরিমাণের পণ্য একটা লং টাইম ধরে থাকতেছে, আজকে 800, তো কালকে 700, তো কালকে 200, পরশু 200, তারপরের দিন 1,000, অর্থাৎ এটা ওঠানামা করতেছে। এই জন্য কমপ্লেক্সিটি এড়ানোর জন্য আমরা যেটা করি, আমরা গড় ধরে নিই। কিভাবে গড় ধরবো, যে আমি যে পরিমাণ অর্ডার দিচ্ছি তাকে আমি 2 দিয়ে ভাগ করি। আচ্ছা, এই গড়ের এক্সপ্লেনেশনটা আমি বলি, গড়ের কনসেপ্টটা এইভাবে আসে, তখন ধরে নেওয়া হয় যে আমি যে পরিমাণ অর্ডার দিচ্ছি তার 50% আমি গোডাউনে রেখে দিচ্ছি, আর 50% আমি শোরুমে নিচ্ছি। এই জন্য জাস্ট কমপ্লেক্সিটি এড়ানোর জন্য এটাকে এভারেজ ধরা হয়, যেটাকে তোমার বইয়ে বলা হবে গড় গড় মজুত পণ্য, মানে গড়ে আমার গোডাউনে কয়টা করে প্রোডাক্ট থাকতেছে। এটাকে যদি আমি প্রতি এককের বহন খরচ দিয়ে গুণ দিই তাহলে আমার অ্যান্সারটা চলে আসে। আমার ইওকিউ কত ছিল, 1,000, 2 দিয়ে ভাগ দিলে কত হয়, 500। আর প্রতিটা পণ্যের জন্য আমার খরচ হয় কত, 2 টাকা। তাহলে 500 ইন্টু 2 কত, 1,000, 10 ইন্টু 5 কত, 50। সো আমার ওভারঅল অ্যান্সার হইল 1,050। এটা হইল আমার মোট খরচ। অর্থাৎ আমি একবার অর্ডার দিতে গেলে, এই যে আমি প্রোডাক্টটা আনলাম, এনে যে আমি গোডাউনে রাখলাম, রেখে যে আমি বিক্রি করব, এই পর্যন্ত টোটাল আমার খরচ হবে 1,050 টাকা। ভেরি সিম্পল কনসেপ্ট, আমরা আগে থেকেই জানি ব্যয় যত কম হয় আমার অর্গানাইজেশনের জন্য তত ভালো। সো আমি মোট ব্যয়টা যত কমাতে পারবো, ইভেনচুয়ালি আমি মনে করব যে আমি আমার মজুত পণ্য ব্যবস্থাপনা, অর্থাৎ আমি আমার ইনভেন্টরিটা ইফিশিয়েন্টলি ম্যানেজ করতে পারতেছি, কারণ আমি ইনভেন্টরি ম্যানেজমেন্টের মাধ্যমে আমার কস্টটা কমায় ফেলতে পারতেছি। ওকে, দুইটা এখানে আর একটা ছোট্ট ফর্মুলা আছে আমাদের, আমি বোর্ডটা ক্লিয়ার করলাম না, তোমাদের কারো বুঝতে সমস্যা হতে পারে এই জন্য। 3 নাম্বার ফর্মুলাটা হইলো, আমরা বলি হইলো পুনঃফরমায়েশ বিন্দু বা স্তর। পুনঃ মানে কি, আবার, মানে রি। ফরমায়েশ মানে কি, অর্ডার।
বিন্দু মানে কি? পয়েন্ট। এখন তোমার প্রশ্ন হইতে পারে যে স্যার এই জিনিসটার আবার দরকার কিসের? ওকে ফাইন, এই জিনিসটার দরকার এখন বুঝতে পারবা। তুমি একটা রেস্টুরেন্টে খেতে গেছো, তুমি খাওয়া শুরু করছো, ধরো তুমি কাচ্চি খাচ্ছ, খাইতেছো খাইতেছো খাইতেছো, তোমার ভালো লাগতেছে, খাওয়া শেষ, তুমি একদম প্লেটটারে মনে করো ধুইলে যেরকম পরিষ্কার হয়, খায়া একদম প্লেটটারে ওইভাবে পরিষ্কার করে ফেলছো। এরপরে তোমার মানে এর আগেই তোমার মনে হইতেছিল যে তুমি আর একটু খেতে পারবা, তুমি পুরাটা খাওয়া শেষ করার পরে তুমি ওয়েটারকে কল করে আবার বললা যে তোমার জন্য আরেক প্লেট কাচ্চি আনতে। এখন প্রবলেম কোথায়? প্রবলেম হইলো তুমি পুরা খাওয়াটা শেষ করছো, শেষ করে ওই ওয়েটারকে আনতে বলছো, সো ওয়েটারের তো এটা নিয়ে আসতে সময় লাগবে, ধরো 5 মিনিট লাগলো, এই 5টা মিনিট তোমার বসে থাকতে হইতেছে। এখন এই 5 মিনিটে তোমার খিদা নষ্ট হয়ে যেতে পারে, এই 5 মিনিটে তোমার বিরক্ত লাগতে পারে, মনে হইতে পারে তোমার মাথা গরম হয়ে যেতেছে, কারণ তোমার খিদা লাগছে, তুমি বসে আছো। সো কম, এটা দেখো তোমার খাবারের কথা বললাম দেখে বুঝতে একটু সুবিধা হচ্ছে যে ঠিক আছে, তার মানে আমি খাওয়া শেষ করে যদি অর্ডার দেই, সে আবার আনতে যে সময়টা, এই সময়টা আমার বসে থাকতে হবে। এর চেয়ে তোমার প্লেটের যখন 50% বা 75% যখন শেষ হয়ে গেল, ধরো আর অল্প কিছু আছে, তুমি ভাবলা যে এতটুকু শেষ করতে তোমার 2-3 মিনিট লাগবে, তুমি এই অবস্থায় ওয়েটারে অর্ডার দিয়ে দিলা যে তোমার জন্য আরেক প্লেট নিয়ে আসতে। তাহলে ওয়েটার নিয়ে আসলো, বাই দিস টাইমে তুমি এই অংশটুকু শেষ করলা, তোমাকে কিন্তু আর ওয়েট করতে হচ্ছে না। ঠিক সেম জিনিস খাবারের ক্ষেত্রে, যেটা কোম্পানির ক্ষেত্রে কিন্তু এটা আরো অনেক সিভিয়ার। সিভিয়ার কেন? এই যে আমি বলছিলাম আমার ইওকিউ 1000 ইউনিট, তুমি 1000 ইউনিট আনছো, 1000 ইউনিট বিক্রি শেষ, বিক্রি করার পরে কাস্টমার আসছে, তুমি কাস্টমারে হাইসা কইলা যে 1000 আনছিলাম, 1000 বিক্রি হয়ে গেছে, আমি তো অর্ডার দিছি, এটা আইসা আইসা পৌঁছাইতে আমার এখানে 10 দিন সময় লাগবে। তাহলে একটা কাজ করেন, আপনি 10 দিন ওয়েট করেন আমার জন্য। কাস্টমার কি ঠেকা পড়ছে তোমার জন্য 10 দিন ওয়েট করবে? তার ওই সময় ড্রেসটা হয়তো বা খুব ইম্পর্টেন্ট, সে দেখা যাবে আরেক দোকান থেকে কিনে ফেলবে। সো তুমি যদি পুরো প্রোডাক্টটা শেষ করে তারপরে আবার অর্ডার দাও, তাহলে কিন্তু তোমার ব্যবসার গুডউইল নষ্ট হইতেছে, তোমার প্রফিট নষ্ট হইতেছে। সো এই জন্য আমাকে এমন একটা পয়েন্ট বা এমন একটা বিন্দুতে আসতে হবে, বা এমন একটা ক্যালকুলেশন আমার মাথায় রাখতে হবে যে লেটস সে আমার 800 ইউনিট যখন বিক্রি হয়ে যাবে, মানে আমার যখন আর 200 ইউনিট আছে, তখনই আমি ফার্দার অর্ডার প্লেস করব। এটা যদি তোমার মাথায় থাকে, তাহলে তোমার সুবিধা কি? তাহলে তোমার সুবিধা হইলো তখন তুমি এই অনুপাতে অর্ডারটা প্লেস করতে পারবা, যাতে ওই যতদিনে তোমার অর্ডারটা তোমার কাছে আসতেছে ততদিনে যাতে তোমার বিক্রিটা হয়ে যায়। অর্থাৎ তোমার বিক্রিও হয়ে গেল, বাই দিস টাইমে নতুন প্রোডাক্টগুলো তোমার গোডাউনে ঢুকলো, তোমাকে আর ওয়েট করতে হইতেছে না, মানে তোমার আর কাস্টমারকে ওয়েট করাতে হচ্ছে না, তুমি ওখান থেকে প্রোডাক্টগুলো সেল করতে পারতেছো। এই জন্য আমার দুইটা জিনিস দরকার। একটা জিনিস হইলো, প্রথম একদম সিম্পল জিনিস, আমি যদি কোনো ফর্মুলাতে না যাই, আমি নিচে জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি। তুমি হিসাব করলা যে আমি 1000 ইউনিট অর্ডার দিছি, এখন আমার আমি যখন অর্ডার দিব, অর্ডার দিলে আমার পণ্যটা আমার এখানে এসে পৌঁছাতে, ধরো কথার কথা তোমার মাথায় আছে 3 দিন সময় লাগে। খেয়াল করো আমি কি বললাম, যে আমি 1000 ইউনিট অর্ডার করছিলাম, এটা আমার কিছু গোডাউনে আছে, কিছু শোরুমে আছে, কিন্তু আমি এই যে কোন লেভেলে গেলে আমি আবার অর্ডার দিব, এটা যখন আমি ক্যালকুলেট করতে যাব, তখন আমাকে মাথায় রাখতে হবে যে আমি আজকে অর্ডার দিলে আমি 3 দিন পরে প্রোডাক্টটা আমার হাতে এসে পৌঁছায়, তার মানে আমাকে অ্যাটলিস্ট 3 দিনের ব্যাকআপ রাখতে হবে। তাহলে আমি আগে 3 দিনের ব্যাখ্যা বলি। এই যে আমি আজকে অর্ডার দিলে প্রোডাক্টটা যে এসে আমার কাছে 3 দিন পরে পৌঁছায়, এই 3 দিনের নামটা হলো লিড টাইম। তাহলে আমি আবার বলতেছি, পণ্য ফরমায়েশ দেওয়ার পর গোডাউনে এসে পৌঁছানোর আগ পর্যন্ত বা গোডাউনে এসে পৌঁছাতে যে সময়টা লাগে, এই সময়টাকে বলা হয় লিড টাইম। তাহলে 3 দিন আমি জানলাম। এখন তাহলে তোমার কমন সেন্স কি বলে? আমাকে 3 দিনের ব্যাকআপ রাখলেই হবে। তাহলে এখন 3 দিনের ব্যাকআপ আমি কেমনে বুঝবো? 3 দিনের ব্যাকআপ বোঝার উপায় হলো, আমি যদি দৈনিক গড় ব্যবহার বের করতে পারি। আচ্ছা, দৈনিক গড় ব্যবহার কি? এই 1000 ইউনিট তো আমার তো মানে একবারে অর্ডার দিলাম, আমার সারা বছরে কত লাগতেছে? 10,000। এটা তো এক বছরে কত? 360 দিন। তাহলে আমি যদি এটাকে 360 দিয়ে ডিভাইড করি, দেখো এই দৈনিক গড় ব্যবহারের ফর্মুলাটা আমি কি বললাম, আমার সারা বছরের উৎপাদনকে যদি আমি 360 দিয়ে ডিভাইড করি, তাহলে কিন্তু আমার দৈনিক কত লাগতেছে এটা আমি বের করে ফেলতে পারতেছি। তাহলে আমার সারা বছরে লাগতো কত? 10,000, 10,000 ইউনিট। আর আমি সারা বছরে আমার দিন কত? 360। আচ্ছা, আমি সিম্পলিসিটির জন্য এখানে ধরে নিলাম, এখানে আমার ধরো 4 দিন, মানে এটা ডিভাইড করলে আমার অ্যান্সার আসবে 4। তাহলে তুমি জাস্ট নরমালি চিন্তা করো, আমার
দৈনিক মানে সারা বছরে আমার উৎপাদন লাগবে 10,000, এটাকে যখন 360 দিয়ে ভাগ দিব, আমি জানতে পারবো দৈনিক আমি বিক্রি করতে পারতেছি 4টা করে প্রোডাক্ট। তাহলে ডেইলি যদি আমি 4টা প্রোডাক্ট বিক্রি করি, আমার প্রোডাক্ট আইসা পৌঁছাইতে সময় লাগবে 3 দিন। তাহলে 3 ইনটু 4 কত হয়? 12। তাহলে তোমার মাথায় থাকবে যে যখন আমার গোডাউনে প্রোডাক্ট 12তে নেমে আসবে, তখনই আমি পুনরায় অর্ডার প্লেস করব। অর্ডার প্লেস করলে কি হবে? আমার অর্ডারটা এসে পৌঁছাইতে 3 দিন সময় লাগবে। এই 3 দিনে আমি অন এন এভারেজ 4টা করে 12টা প্রোডাক্ট বিক্রি করে ফেলবো। যেদিন আমার 12টা প্রোডাক্ট বিক্রি শেষ, সেদিন আমার প্রোডাক্ট চলে আসছে, আমার আর লস হবে না। বাট দেয়ার ইজ আ প্রবলেম। প্রবলেম হইল, এই যে 3 দিন আমি বললাম, এখন রাস্তার ব্যাপারটা তো আমার হাতে নাই। এমন হইতে পারে না রাস্তার মধ্যে গাড়িটা নষ্ট হয়ে গেছে, এমন হইতে পারে প্রোডাক্ট আসার সময় কিছু প্রোডাক্ট রাস্তার মধ্যে ড্যামেজ হয়ে গেছে, বা ড্রাইভার কোনো কারণে অসুস্থ হয়ে পড়ছে বা ইনফেক্টেড হয়েছে, যার কারণে হঠাৎ করে এইবার তোমার 3 দিনের জায়গায় সময় লেগে গেল 4 দিন। তাহলে ক্যাচাল লাগবে কি? 3 দিনের জায়গায় যখন 4 দিন হয়ে গেছে, 4 4 কত? 16। কিন্তু তুমি তো গোডাউনে রাখছো 12টা। তাহলে তুমি কি ধরা? তুমি ধরা কেন? কারণ তুমি 12টা বিক্রি করে ফেলছো, কিন্তু তোমার রাখা উচিত ছিল 16টা। তুমি 4টা প্রোডাক্টের শর্টেজে পড়ে গেছো, তখন কাস্টমার এসে ফিরে যাবে। এই জন্য আমরা একটা টার্ম ইউজ করি এখানে, যেটাকে আমরা বলি নিরাপত্তা মজুদ। যেটা ছেলেরা বা মেয়েরা বুঝতে পারবা। তোমরা যখন বন্ধু বান্ধবদের সাথে থাকো, তোমাদের পার্টসের ছোট্ট একটা কোণার মধ্যে 500 টাকা বা 1000 টাকার নোট থাকে। এইটাকেই বলা হয় হলো নিরাপত্তা মজুদ। অর্থাৎ তোমার পার্টসের এমন একটা কোণায় এই টাকাটা তুমি রেখে দিছো, তুমি জানো যে এটা আল্লাহ আর তুমি ছাড়া কেউ জানো না। এটা কেন তুমি রাখছো? কারণ তোমার বন্ধু বান্ধব ধরলে যখন বলে ট্রিট দিতে, তুমি বলো যে টাকা নাই, মানি ব্যাগ দেখ। মানি ব্যাগে আছে ধরো 20 টাকা, তো বন্ধু বান্ধব চিন্তা করে 20 টাকা তো বাসায় যাইতেই লাগবে, তোমার ছাইরা দিছে। তুমি এটা রাখছো কেন? তুমি রাখছো যে ইন কেস তুমি যদি ধরা খেয়ে যাও বা এমন কোনো সিচুয়েশন হয় যখন তোমার ইনস্ট্যান্ট টাকা দরকার, তখন তুমি ওই চিপার পকেট থেকে আস্তে করে এই নোটটা বের করো। তো এটাই হলো নিরাপত্তা মজুদ। কোম্পানির ক্ষেত্রেও কোম্পানি তার অতীত অভিজ্ঞতার আলোকে একটা সার্টেন অ্যামাউন্টের কিছু প্রোডাক্ট সে রেখে দেয়, যেটা হলো চিপার পকেটের টাকার মতো। যে ইন কেস আমার 3 দিনে যদি প্রোডাক্ট চলে আসে 12টা, ওকে ফাইন, আমার খুব ভালো। কিন্তু যদি 3 দিনের জায়গায় 4 দিন লেগে যায়, তখন তো 16টা। ওই যে এক্সট্রা চাহিদাটা, এই এক্সট্রা চাহিদাটার জন্য কোম্পানি আহ, একটা সার্টেন অ্যামাউন্টের প্রোডাক্ট রেখে দেয়। না, আমি এখানে ধরলাম ধরো 8 ইউনিট। তাহলে 12 আর 8 যোগ করলে কত হয়? 20 ইউনিট। এখন তুমি বলতে পারো যে 8 ইউনিট কেন আমি চুজ করলাম? এটার আসলে স্পেসিফিক কোনো ক্যালকুলেশন নাই। হ্যাঁ, ক্যালকুলেশন আছে, অ্যাডভান্স লেভেলে শিখতে পারবা। যে কোম্পানি তার পাস্ট এক্সপেরিয়েন্সের উপরে বেস করে ক্যালকুলেট করে যে অন এন এভারেজ যতবার সে তার লাইফে ধরা খাইছে, ততবার কিরকম কিরকম প্রোডাক্টের শর্টেজে পড়ছে, ওইটার উপরে বেস করে সে একটা অ্যামাউন্ট এখানে রেখে দেয়, বা সে একটা নাম্বার অফ প্রোডাক্টস এখানে রেখে দেয়। যেমন তুমি অতীতে বাস খাওয়ার উপরে বা তোমার অতীত অভিজ্ঞতার আলোকে তুমি 500 টাকা অথবা 1000 টাকা অথবা 5000 টাকা তোমার পার্টসে রেখে দিতে পারো। ঠিক তেমনি কোম্পানি একটা নিরাপত্তা মজুদ রাখে। তাহলে পুনঃ ফরমায়েশ বিন্দু হলো ওই বিন্দু, মানে এমন একটা পয়েন্ট আমরা ডিটারমিন করি যে পয়েন্টে নামলে কোম্পানি নতুন করে অর্ডার প্লেস করে। এবং এটা ফর্মুলা কি? নিরাপত্তা মজুদ প্লাস লিড টাইম ইনটু দৈনিক গড় ব্যবহার। দৈনিক গড় ব্যবহার কিভাবে বের করে? এ ডিভাইডেড বাই 360, অর্থাৎ সারা বছরের যে উৎপাদন, এটাকে 360 দিয়ে ভাগ দিলে প্রতিদিনের ব্যবহারটা চলে আসে, মানে প্রতিদিন সে কয়টা প্রোডাক্ট বিক্রি করতে পারে বা প্রতিদিন তার কয়টা প্রোডাক্ট লাগে, এটাকে লিড টাইম দিয়ে গুণ দিলে সে অ্যাকচুয়াল অ্যামাউন্টটা পেয়ে যায়। প্লাস সে তার ব্যাকআপ থেকে কিছু রেখে দেয়। এটা রেখে এই যে সে ক্যালকুলেট করলো 20 ইউনিট, তার মানে তার মাথায় থাকলো গোডাউনে যখন প্রোডাক্ট 20 ইউনিটে যাবে, তখন সেখানকার যে ইনচার্জে আছে সে ইনফর্ম করে দিবে যে আমার প্রোডাক্ট 20 এ নেমে আসছে, তুমি অর্ডার প্লেস করো। তো তুমি তখন অর্ডার প্লেস করবা, ওই প্রোডাক্টটা চলে আসতে আসতে এই 20টা ইউনিট তোমার আস্তে আস্তে বিক্রি হতে থাকবে। নতুন প্রোডাক্ট আসবে, তুমি এটার সাথে অ্যাডজাস্ট করে আবার বিক্রি করতে থাকবা। তো এটাই হলো আমার মজুত পণ্য ব্যবস্থাপনার কনসেপ্ট, যে আমি কতটুকু অর্ডার দিলে আমার এক্সট্রা ইনভেন্টরিও থাকবে না, আবার শর্টেজও হবে না। এবং এই এই যতটুকু মিতব্যয়ী ফরমায়েশ, এই লেভেলটাই যখন আমি ফাইন্ড আউট করতে পারবো, মনে রাখবা এই মিতব্যয়ী ফরমায়েশের লেভেলে তোমার মোট ব্যয়টা সবচেয়ে কম হবে। তোমাদের এই লেভেলে ম্যাথ আছে, বাট হয়তো বা সৃজনশীলে আসে না, যার জন্য হয়তো আমরা ওইভাবে আমরা হয়তো ক্লাসে থাকলে শিখাই স্টুডেন্টদের, বাট পরীক্ষা আসে না দেখে খুব ডিটেল বলি না। অনেক সময় এরকম হয় যে তোমার মিতব্যয়ী ফরমায়েশের কয়েকটা পরিমাণ দিয়ে দিল, 500, 700, 900, 1200,
1500, তখন তোমাকে দেখতে হবে মানে তোমার ধরো মিতব্যয়ী 5টা এক্সপেক্টেড বলে দিল, তোমাকে বললো যে কোনটা অ্যাকচুয়াল মিতব্যয়ী হবে। তো তুমি এই 5টার ক্ষেত্রে 5টা মোট ব্যয় বের করবা, যেটার মোট ব্যয়টা সবচেয়ে কম হবে তুমি বলবা যে সেটাই তোমার মিতব্যয়ী। ধরো তুমি ক্যালকুলেট করে দেখলে 900 এর ক্ষেত্রে তোমার মোট ব্যয়টা সবচেয়ে কম হয়, তাহলে তুমি কি বলবে, এই 900ই হলো তোমার মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ। তাহলে মিতব্যয়ী আমি আবার একটু ঘুরাই এভাবে বলতে পারি, মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ এমন একটা পরিমাণ যে পরিমাণে প্রতিষ্ঠানের মোট ব্যয়টা সবচেয়ে কম হয়। এবং পুনঃফরমায়েশ এমন একটা বিন্দু যেখানে গেলে আমি পুনরায় অর্ডার প্লেস করব, সো এটা আমার গুডউইল নষ্ট করার হাত থেকে এবং আমার প্রফিট বা ইনকাম লস হওয়ার হাত থেকে আমাকে প্রোটেক্ট করে। সো আরো একটা ক্লাস লাগবে ইনশাল্লাহ, সেখানে আমরা আবার একটু স্বতঃস্ফূর্ত অর্থায়ন নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এগুলা রিভাইজ করতে থাকো। নেক্সট ক্লাসে আমরা আবার সেটা নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।